একদম একদম জিরো লেভেল থেকে একেবারে জিরো লেভেল থেকে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন লেভেল পর্যন্ত অর্থাৎ একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত যেন আপনাদের এই চ্যাপ্টারটা 100% কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে? সো আমরা মোটামুটি বুঝে, বুঝে প্রত্যেকটা জিনিস আগাবো। ভাইয়া চেষ্টা করব প্রত্যেকটা ছোট, ছোট জিনিস ধরে, ধরে বুঝায়, বুঝায় আগানোর জন্য। ঠিক আছে? আমরা চ্যাপ্টারটা পড়ার সময় অনেক কিছু দেখব, অনেক স্টোরি শুনবো, অনেক কনটেন্টস দেখব, থিওরি পড়বো, থিওরির প্রমাণ পড়বো, ফর্মুলা পড়বো, কি জিনিস কেন আসছে, কোত্থেকে আসছে, কিভাবে আসছে, অনেক রকমের কনসেপ্টের সাথে আমরা পরিচিত হবো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য অবশ্যই, অবশ্যই আমরা অনেক ধরনের ম্যাথ সলভ করব। তো তোমাদের সবারই মনে একটা কোয়েশ্চেন আছে। অলরেডি অনেকেই গ্রুপে কোয়েশ্চেনটা করছো যে ভাই এই চ্যাপ্টার পড়ার জন্য কোনো প্রিরিকুইজিট আছে কিনা? যে আগে থেকে কোন চ্যাপ্টার পড়া লাগবে কিনা? সো আমার কাছে মনে হয় না আগে থেকে কোন চ্যাপ্টার পড়া লাগবে। এই চ্যাপ্টার পড়ার জন্য যেইটুকু পরিমাণ কনসেপ্ট জানা লাগে সেটা আপনারা ক্লাস 8 থেকে জানেন। ঠিক আছে? যারা পড়তেছেন 9 10 এ সায়েন্স অবশ্যই পড়ে আসছেন তার মানে। তো আপনারা আধান বা চার জিনিসটা জানেন। 9 10 অবশ্যই তাও প্রবলেম নাই। স্থিতিতে কনসেপ্ট লাগবে না ভাই। এখানে স্থিতিতে চলতে কোনো কিছুরই কনসেপ্ট লাগবে না। অনলি তড়িৎ জিনিসটা কি, চার্জ জিনিসটা কি, তড়িতের মোটামুটি অনেকেই চলে আসছে। ভাইয়ের একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের যে এই ডিফিকাল্ট চ্যাপ্টারটা যেন আপনাদের ডিফিকাল্ট না লাগে। ভাই চেষ্টা করছি অলরেডি আপনারা স্লাইডে দেখবেন। চেষ্টা করছি কনটেন্টটাকে এমনভাবে গোছানোর এবং অবশ্যই আমার সাথে যখন ক্লাস করবেন ভাই হাইয়েস্ট ট্রাই করব এমনভাবে কনটেন্ট ডেলিভার করার যেন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন লেভেল পর্যন্ত যেন কমপ্লিট করতে পারেন। ভাই আপনি না করে কথা বলেন, একই কথা অদরকারি প্রশ্ন বারবার করেন। তাহলে ভাইয়া প্রপার অনেক কিছু আছে। নো প্রবলেম। আমি জানি আপনারা কিছুই জানেন না। আপনাদের সময় থাকতে ভাইয়াও কিছু মানে জানতাম না। সো আজকের ক্লাসে কি, কি শিখবো এটা আমরা ক্লাসের পরে দেখব। ইনশাআল্লাহ ভাইয়াকে মনে করায় দিয়েন। যে যা, যা লেখা আছে তা আসলে দেখছি কিনা। ক্রিয়া। আচ্ছা। আমরা ছোট্ট করে আগে ২ টা জিনিস একটু বুঝি। একটা হচ্ছে চৌম্বক, আরেকটা হচ্ছে চুম্বক। কি বললাম? কি বললাম? একটা হচ্ছে চৌম্বক, আরেকটা চুম্বক। আচ্ছা। যেটা চুম্বক, যে জিনিসটাকে আমরা চুম্বক বলতেছি সেটা কি ভাইয়া? চুম্বকটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। চুম্বকটা কি জিনিস? চুম্বকটা কি জিনিস? পার্মানেন্ট ম্যাগনেট। মানে স্থায়ী চুম্বক। মানে একটা জিনিস আমরা একটা জিনিসকে আমার নাম ভাই আমি যদি পুরো ক্লাসে আমার নাম বলতে থাকি তাহলে আর ক্লাস করা লাগবে না। নাম অলরেডি অনেকে জানেন। যারা জানেন না তারা ক্লাসের পরে জেনে নিন। ক্লাসে ফোকাস করি একটু। চুম্বক কথাটা আমরা এপ্লাই করি প্রকৃতিতে অলরেডি এক্সিস্ট করে, অলরেডি প্রকৃতিতে আছে এরকম পার্মানেন্ট ম্যাগনেটের মানে ম্যাগনেটের জন্য। আপনারা সবাই ম্যাগনেট চিনেন। আমরা ছোটবেলায় চুম্বক দিয়ে খেলাধুলা করতাম। অনেকেই আপনাদের মধ্যে অনেকে আমাদের মধ্যে অনেকেই যে খেলনা গাড়ি ভেঙে ভেতর থেকে চুম্বক বের করতাম, রাইট? এই কাজ আমরা অনেকেই করছি। আই গেস এখানে এমন কেউ নাই, লেখার জন্য সময় অবশ্যই পাবেন। আমি অনেক আস্তে, আস্তে পড়ব, নো প্রবলেম। তো আই গেস আমাদের এখানে এমন কেউ নাই যে হচ্ছে চুম্বক জিনিসটা চিনি না। তো চুম্বক হচ্ছে যে অলরেডি ম্যাগনেট। অলরেডি সে চুম্বক, তাকে আমরা চুম্বক বলি। আর চৌম্বক হচ্ছে যে আপাতত ম্যাগনেট না। চৌম্বক হচ্ছে প্রথম যেটা লিখলাম চৌম্বক ঔকার দিয়ে যেটা আপাতত সে ম্যাগনেট না, বাট তার এমন কিছু প্রপার্টি আছে যে তাকে ম্যাগনেটে পরিণত করা সম্ভব। তার এমন কিছু প্রপার্টি আছে তাকে ম্যাগনেটে পরিণত করা সম্ভব। যেমন আপনারা জেনে থাকবেন যে আমরা যদি ছোট, ছোট যদি হচ্ছে কি লোহার পিন নেই বা পেরেক নেই, আমরা যদি একটা পার্মানেন্ট চুম্বকের সাথে একটা স্থায়ী চুম্বক বা পার্মানেন্ট ম্যাগনেটের সঙ্গে আমি যদি একটা পার্মানেন্ট ম্যাগনেটকে লোহার পেরেকের কাছে আনি বা লোহার পিনের কাছে আনি, সেই লোহার পিনকে বা লোহার পেরেককে ওই পার্মানেন্ট চুম্বকটা আকর্ষণ করবে, রাইট? এখন ওই যে লোহার পেরেকটা বা পিনটা সে কিন্তু চুম্বক ছিল না। সে কিন্তু ম্যাগনেট ছিল না। অর্থাৎ একটা লোহার পিন আরেকটা লোহার পিনকে কিন্তু আকর্ষণ বা বিকর্ষণ করে না। কারণ তারা দুইজনে কেউই কিন্তু চুম্বক না। বাট তারা দুইজনই চৌম্বক পদার্থ। অর্থাৎ তাদের দুইজনের মধ্যেই ম্যাগনেটিক প্রপার্টি বিদ্যমান। মানে চৌম্বকত্বের ধর্ম বিদ্যমান। তো তাদের চৌম্বকত্বের ধর্ম ভাইয়া কখন প্রকাশ পাবে? যখন আপনি আরেকটা পার্মানেন্ট ম্যাগনেটকে তাদের সংস্পর্শে আনবেন। ঠিক আছে? তো ছোটবেলায় এক্সপেরিমেন্ট আপনারা করছেন যে একটা স্থায়ী চুম্বককে আপনি একটা পেরেকের কাছে আনছেন, ওই পেরেকটাকে সেই স্থায়ী চুম্বকটা আকর্ষণ করছে। এবং যখন সেই পেরেকটা স্থায়ী চুম্বকের দ্বারা আকর্ষিত হয়ে স্থায়ী চুম্বকের সাথে লেগেছিল, তখন কিন্তু ওই পেরেকটাও অন্য আরেকটা পেরেককে আকর্ষণ করতে পারে। অর্থাৎ অন দ্যাট টাইম যতটুকু সময়ের জন্য পেরেকটা আমার পার্মানেন্ট ম্যাগনেটের সঙ্গে লেগেছিল বা আকর্ষিত অবস্থায় ছিল, ততটুকু সময়ের জন্য কিন্তু আমার পেরেকটা চৌম্বক পদার্থ থেকে কিছু সময়ের জন্য চুম্বকে পরিণত হয়েছিল। ঠিক আছে? এবং তার চৌম্বকত্বের ধর্মের কারণে সে অন্য আরেকটা পেরেককে আকর্ষণ করতে পেরেছিল। যখনই আমি পার্মানেন্ট ম্যাগনেটকে সরায় নিব, তখনই কিন্তু আমার ওই পেরেকটা আগের মতো আবার অন্য পেরেককে আকর্ষণ করবে না। তার মানে আমাদের দুনিয়াতে দুই ধরনের ম্যাগনেটিক দুই ধরনের এলিমেন্টস আছে। তার মধ্যে এক ধরনের পার্মানেন্ট ম্যাগনেট, আরেকটা হলো আপাতত পার্মানেন্ট ম্যাগনেট না। কিন্তু তার মধ্যে এমন কিছু প্রপার্টি আছে যার কারণে তাকে ম্যাগনেটে পরিণত করা সম্ভব। ঠিক আছে? এটা আমরা মোটামুটি ম্যাগনেট জিনিসটা কি বুঝলাম। তো আমরা জানি যে চৌম্বক জিনিসটার ২ টা মেরু থাকে। চৌম্বক জিনিসটার কি থাকে ভাইয়া? চৌম্বক জিনিসটার ২ টা মেরু থাকে। ২ টা পোল বলি আমরা এটাকে। ২ টা পোল। একটা পোলকে বলি নর্থ পোল বা উত্তর মেরু। আরেকটা মেরুকে আমরা বলি দক্ষিণ মেরু। একটা চুম্বক আছে মনে করেন। মনে করেন আরেকটা চুম্বক আছে। নর্থ পোল, সাউথ পোল আছে। দুনিয়ার যেকোনো নোট করবেন এটা অবশ্যই আপনার দায়িত্ব। আমি না বললেও করবেন। আমাদের যেকোনো চুম্বকেরই কিন্তু নর্থ পোল এবং সাউথ পোল বিদ্যমান। সো আমি ধরলাম আরেকটা চুম্বক আছে। এগুলোকে আমরা দণ্ড চুম্বক বলি। তো বললাম যে ধরেন এই চুম্বকের এটা নর্থ পোল, এই চুম্বকের এটা সাউথ পোল। তো আপনারা অনেক ছোটবেলা থেকে জানেন যে সমধর্মী মেরু, সমমেরু বা সমচার্জ পরস্পরকে বিকর্ষণ করে। আর বিপরীত মেরু বা বিপরীত চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তো এই চুম্বকের সাউথ পোলের সাথে এই চুম্বকের নর্থ পোল অবশ্যই আকর্ষিত অবস্থায় থাকবে। যদি আমি চুম্বকটাকে ঘুরাইয়ে দেই, যদি আমি চুম্বকটাকে ঘুরাইয়ে এইখানে সাউথ দিতাম আর এখানে নর্থ পোল রাখতাম, তখন কিন্তু এই ম্যাগনেটটাকে আকর্ষণ করার বদলে ধাক্কা দিয়ে ফেলে দিত। তো ছোটবেলায় এইসব জিনিস আমরা সবাই করছি। জোর করে ২ টা চুম্বককে ধরে, জোর করে যখন আমরা একই মেরুকে কাছাকাছি নিয়ে আসতাম, তখন একটা মেরু আরেকটা মেরুকে বিকর্ষণ করে দূরে ঠেলে দিত। ঠিক আছে? তো এটা মোটামুটি আমাদের চুম্বকের একদম ছোটবেলা ক্লাস 6, 7, 8 এর কনসেপ্ট ছিল। একটা দণ্ড চুম্বকের মধ্যে যেকোনো চুম্বকের মধ্যে ২ টা মেরু বিদ্যমান, একটা নর্থ পোল, একটা সাউথ পোল। তো ছোটবেলায় আমার একটা মিসকনসেপশন ছিল বা আমি এভাবে চিন্তা করতাম
যে একটা চুম্বকের নর্থ পোল আর সাউথ পোল কিভাবে ফিক্সড থাকে। আচ্ছা বাই দ্য ওয়ে ভাই আপনারা আশা করি জানেন এটা, না জানলে জেনে নিবেন যে একটা চুম্বকের নর্থ পোল আর সাউথ পোল কিন্তু ফিক্সড থাকে। আপনি এই চুম্বকটাকে এভাবে রাখেন আর এটাকে ঘুরাইয়া দেন। অর্থাৎ নর্থ পোলকে আপনি এখানে রাখেন অথবা ওইখানে রাখেন। সাউথ পোলকে আপনি এখানে রাখেন অথবা এইখানে রাখেন। যেখানেই রাখেন না কেন আপনি যদি এই চুম্বকটাকে ঘুরাইয়াও দেন তাও কিন্তু নর্থ পোল নর্থ পোলই থাকবে, সাউথ পোল সাউথ পোলই থাকবে। অর্থাৎ উত্তর মেরু উত্তর মেরুই থাকবে, দক্ষিণ মেরু দক্ষিণ মেরুই থাকবে। আপনি চুম্বকটাকে যেদিকেই রাখেন, আপনি উত্তর মেরুকে উত্তর দিকেই রাখতে হবে এমন কোনো কথা নাই। দক্ষিণ মেরুকে দক্ষিণ দিকে রাখতে হবে এমন কোনো কথা নেই। আপনি উত্তর বা দক্ষিণ মেরু যেকোনো একটাকে উত্তর পূর্ব পশ্চিম যেকোনো দিকে রাখতে পারেন। সো একটা চুম্বকের উত্তর মেরু বা দক্ষিণ মেরুটা কিভাবে প্রডিউস হইছে বা কোনটাকে আমরা উত্তর মেরু বা কোনটাকে আমরা দক্ষিণ মেরু বলতেছি, এইটা নিয়ে আমরা একটা পরবর্তী মানে ক্লাসে পরবর্তীকালে কয়েকটা পরে কথা বলবো। ঠিক আছে? তো আমাদের ডিটেইলস পড়াশোনা এগুলো নিয়ে আছে যে কেন নর্থ পোলের উৎপত্তি, কেন সাউথ পোলের উৎপত্তি। বাট আপাতত মিসকনসেপশন দূর করি। আমি ছোটবেলায় মনে করতাম যে নর্থ পোল মনে হয় সবসময় নর্থ সাইডে থাকে। বাট জিনিসটা এরকম না। আপনি যেকোনো পোল যেকোনো দিকে রাখতে পারবেন। বাট কনসেপচুয়াল বিষয়টা হচ্ছে যে একটা ম্যাগনেটের নর্থ পোল আরেকটা ম্যাগনেটের সাউথ পোলকে আকর্ষণ করবে। একটা ম্যাগনেটের সাউথ পোল আরেকটা ম্যাগনেটের নর্থ পোলকে আকর্ষণ করবে এবং ইকুয়াল পোল বা মেরুকে পরস্পর বিকর্ষণ করবে। ঠিক আছে? তো এইটুকু আমরা বুঝলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি চৌম্বক ক্ষেত্রের ধারণা। তার আগে আমরা একটু চ্যাপ্টারের নামটা আরেকবার দেখি। চ্যাপ্টারের নামটা আরেকবার দেখি। তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। ভাইয়া পড়তেছি চৌম্বক, এতক্ষণ পড়াইলেন চৌম্বক এবং চুম্বক কি জিনিস? সেখানে তড়িৎ প্রবাহ কোত্থেকে আসলো, তাই না? আচ্ছা, তো তড়িৎ প্রবাহে আসলো আমাদের এই চ্যাপ্টারের ২ টা ভাগে বিভক্ত। প্রথম ভাগ যেটা চ্যাপ্টারের প্রায় 80% যেই সাইড থেকে বা পোরশন থেকে ক্যারি করে সেই পোরশনের প্রত্যেকটা জায়গাতে আমরা তড়িৎ প্রবাহের ইনক্লুশন পাবো, মানে তড়িৎ প্রবাহ থাকবে। কনসেপ্ট হচ্ছে এরকম যে আমরা যদি কোনো একটা জায়গাতে তড়িৎ প্রবাহিত হইতে দেখি, কোনো একটা তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে সেই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। একদম জিজ্ঞাসা করছে তড়িৎ প্রবাহ কি? ভাই আপনি আমার ক্লাস 10 এ ভর্তি হয়ে যান প্লিজ। ঠিক আছে? আচ্ছা, যেটা বলতেছিলাম ভাই যে আমাদের যদি একটা তারের মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহ মানে হচ্ছে আপনি একটা তারের ২ প্রান্তে ব্যাটারি লাগাইছেন। তার মানে ২ প্রান্তে বিভবের পার্থক্য ক্রিয়েট করছেন। ভাই আগে জিজ্ঞেস করছেন তার জন্য বলতেছি। মনোযোগ দেন। একটা তারের ২ প্রান্তে আপনি তারের ২ প্রান্তকে ব্যাটারিতে লাগাইছেন বা তড়িৎ কোষে লাগাইছেন। লাগানোর কারণে সেই ২ প্রান্তে একটা বিভবের পার্থক্য তৈরি হইছে। উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের চার্জ ফ্লো হইছে। এই চার্জটা পজিটিভ চার্জ বলি, নেগেটিভ চার্জ বলি, এখানে অনেক মিসকনসেপশন এর বিষয় আছে। এখানে কনভেনশনাল ডিরেকশন এর বিষয় আছে। আর মানে আমাদের অ্যাকচুয়াল ডিরেকশন এর বিষয় আছে। তড়িৎ প্রবাহের প্রচলিত দিক আর তড়িৎ প্রবাহের অ্যাকচুয়াল দিক। ঠিক আছে? তো ওইগুলো আপনারা অবশ্যই তড়িৎ ক্লাসে নিশ্চয়ই আপনাদেরকে সবাই পড়াইছেন। তো ওইসব টপিকে আমি না যাই। বিষয়টা হচ্ছে একটা তারের ২ প্রান্তে বিভব পার্থক্য যদি এক্সিস্ট করে, এক প্রান্তে উচ্চ বিভব, এক প্রান্তে নিম্ন বিভব, তাহলে উচ্চ বিভব অঞ্চল থেকে নিম্ন বিভব অঞ্চলের দিকে কি হবে? চার্জ ফ্লো হবে। এই চার্জের কন্টিনিউয়াস ফ্লোকে আমরা বলবো চলতড়িৎ বা তড়িৎ প্রবাহ। তাহলে একটা তারের মধ্য দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, একদম সিম্পলি ভাবেন, আপনি ফ্যানের সুইচটা দিলে ফ্যানটা ঘুরে, লাইটের সুইচটা দিলে লাইটটা জ্বলে। তার মানে আপনি সুইচ অন অফ করার সঙ্গে ওই ফ্যান মানে আপনার রুমের ফ্যান বা আপনার রুমের লাইটের কাছে ইলেকট্রিসিটি অর্থাৎ ইলেকট্রন পৌঁছাচ্ছে কিনা এটা একটা কানেকশন আছে। তাহলে এই যে তারের মধ্য দিয়ে ইলেকট্রন পৌঁছাচ্ছে, সেই তারের মধ্যে দিয়ে আলটিমেটলি কি ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে। এটাই তড়িৎ প্রবাহ। ঠিক আছে? খুব কঠিন কিছু না। আচ্ছা, এখন যেগুলো অবশ্যই বুঝবেন, আমি ক্লাস স্টাডি করিনি এখনো। এখনো ক্লাস শুরু হয়নি। তাহলে এই যে একটা তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, সবসময় মনে রাখবেন তড়িৎ প্রবাহ কখনো একলা একলা থাকে না। চৌম্বক ক্ষেত্রও কখনো একলা একলা থাকে না। দুনিয়ার যেকোনো জায়গাতে যেখানে তড়িৎ ক্ষেত্র বিদ্যমান, সে তার সাথে আপনা আপনি একটা চৌম্বক ক্ষেত্রকে ক্রিয়েট করে ফেলে। দুনিয়ার যেকোনো জায়গায় যেখানে চৌম্বক ক্ষেত্র বিদ্যমান, সেখানে সে তড়িৎ ক্ষেত্রের উপরে একটা প্রভাব বিস্তার করার ক্যাপাবিলিটি রাখে। স্যার আমরা এই চ্যাপ্টারটাতে পড়বো তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া। চ্যাপ্টারের নামের মধ্যেই চ্যাপ্টারের কনসেপ্ট লুকায় আছে। অর্থাৎ কোন জায়গাতে যদি তড়িৎ প্রবাহ হয়, বোধহয় সেখানে চৌম্বক টাইপের কোনো একটা ঘটনা সম্ভবত ঘটতে পারে। সম্ভবত ঘটতে পারে না, অবশ্যই ঘটে। দুনিয়ার যেকোনো জায়গাতে যেকোনো তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, সেই কারেন্ট ফ্লোয়িং কারেন্ট ক্যারি করতেছে যে তারটা, সেই তারের চারপাশে একটা কি তৈরি হয়? চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। ঠিক আছে? এখন কথা হলো এই জিনিসটা আমরা কিভাবে বুঝলাম? 1820 সালে 1800 1820 সালে বিজ্ঞানী ওয়েরস্টেড, দেখেন উপরে নাম লেখা আছে, কঠিন একটা নাম ভাই, উচ্চারণই করতে পারি না। ঠিক আছে? আমার নাম আজকে সহজ দেখে আমি বিজ্ঞানী হইতে পারলাম না, তাই না? আপনাদের টিচার হয়ে গেলাম। যদি এরকম কঠিন নাম হইতো তাহলে মাস্ট বি বিজ্ঞানী টাইপের কিছু একটা হইতাম। ছোটবেলা থেকে বিজ্ঞানীদের নাম উচ্চারণ করতে করতে দাঁত 32টা ভেঙে গেছে। যাই হোক, তো 1820 সালে বিজ্ঞানী ওয়েরস্টেড পরীক্ষা করলো। বাই দ্য ওয়ে এই এক্সপেরিমেন্ট অ্যাক্সিডেন্টাল এক্সপেরিমেন্ট ছিল। 1819 না, বেসিক্যালি 1820 সালে। 1819 সাল থেকে সে এক্সপেরিমেন্ট শুরু করছিল, বাট 1820 সালে গিয়ে সে এই জিনিসটা দেখতে পাইছিল। ঠিক আছে? ওকে, তো আমরা একটু বলি যে 1820 সালে ওয়েরস্টেড একদিন অ্যাক্সিডেন্টালি মানে আকস্মিকভাবে দুর্ঘটনাবশত সে এই জিনিসটা আবিষ্কার করে ফেলে। দুর্ঘটনা মানে সেখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। মানে এই জিনিসটা যে সে অনেক দিন আবিষ্কার করতে চাচ্ছিল, ট্রু, বাট সে কোনো কুল কিনারা করতে পারতেছিল না। তার কাছে মনে হচ্ছিল যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের মনে হয় সাম সর্ট অফ কানেকশন আছে। তার গাট ফিলিংস বলতেছিল যে একটা তারের মধ্য দিয়ে বা একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে একটা পরিবাহী মানে তারের মধ্যে দিয়ে বা অঞ্চলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে সেখানে চৌম্বক ক্ষেত্র থাকলেও থাকতে পারে। এটা তার গাট ফিলিং বলতেছিল, বাট সেটাকে সামহাউ মানে এনিহাউ প্রমাণ করতে পারতেছিল না। ঠিক আছে? হোয়াটএভার, বড় একটা মানুষকে আমি শেষ করে বলতেছি, উনি আরকি হোয়াটএভার। তো হচ্ছে হঠাৎ করে 1820 সালের কোন একটা দিন জুন মাস বা জুলাই মাস, আমার এক্সাক্টলি তারিখটা মনে নেই। আপনারা দেখে নিতে পারেন গুগল করে। সে হচ্ছে তার এক্সপেরিমেন্টাল সেটআপ যেটা দেখতে অনেকটা এরকম ছিল। তো এটা তো আমাদের গ্রাফিক দিয়ে বানানো একটা ছবি। অবশ্যই রিয়েল এক্সপেরিমেন্টাল ছবি আমাদের কাছে নাই। বাট তার এক্সপেরিমেন্টাল সেটআপে এরকম একটা সেটআপ ছিল। সেখানে একটা ব্যাটারি ছিল, যে কথা আমি অলরেডি বললাম যে একটা ব্যাটারির দুই প্রান্তকে আমি একটা তারের সাথে লাগালাম। ঠিক আছে? এই যে ব্যাটারির পজিটিভ প্রান্তকে একটা তারের সাথে মানে তারের এক পাশে লাগালাম, ব্যাটারির নেগেটিভ প্রান্তকে তারের আরেক পাশে লাগালাম। তাহলে এই যে তারটা আমি একটু নাম দিয়ে বুঝাই। এই যে এ এবং বি তার, এটা হলো এবি পরিবাহী তার। এই এবি পরিবাহী তারের দুই প্রান্তকে একটা ব্যাটারির মধ্যে দিয়ে লাগানোর কারণে দুই প্রান্তে বিভবের পার্থক্য তৈরি হয় এবং ব্যাটারির পজিটিভ প্রান্ত হচ্ছে উচ্চ বিভব আর নেগেটিভ প্রান্ত হচ্ছে নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব অঞ্চল থেকে নিম্ন বিভব অঞ্চলের দিকে ইলেকট্রিসিটি বা তড়িৎ প্রবাহ বা কারেন্টটা ফ্লো হয়। ঠিক আছে? সে সামহাউ একটা এক্সপেরিমেন্ট করতেছিল। তো তার টেবিলের মধ্যে একটা কম্পাস রাখা ছিল। কম্পাস আমরা কিন্তু সবাই জানি যে কম্পাস হচ্ছে ম্যাগনেটিক, অর্থাৎ সে কিন্তু নর্থ পোল সাউথ পোলকে আকর্ষণ বিকর্ষণের ভিত্তিতে মেইনটেইন করে চলে। সেটা কম্পাস রাখা ছিল। হঠাৎ করে ওয়েরস্টেড খেয়াল করলো যে যখনই সে এই এক্সপেরিমেন্টাল সেটআপটা, এই যে দেখেন এখানে একটা জিনিস আছে, সুইচ। এই যে দেখেন সুইচ। ঠিক আছে? অর্থাৎ আমরা বাসা বাড়িতে লাইটের সুইচ, ফ্যানের সুইচ বলি, ওই একটা সুইচ। তো যখনই সে সুইচটা অন করলো,
আমি নার্ভাস হবো কি রে ভাই? যখনই উনি সুইচটা অন করলো তখনই উনি দেখলো যে কম্পাসের কাঁটাটা একটু করে সরে গেছে, একটু করে সরে গেছে। এবং উনার প্রায় অনেক দিন ধরে উনার যে গাট ফিলিংসটা বলতেছিল যে হচ্ছে দেয়ার মাস্ট বি সাম ইনক্লুশন, যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে তড়িৎ ক্ষেত্রের অবশ্যই কোনো না কোনো সম্পর্ক আছে। উনি কিন্তু সেই সম্পর্কটা পেয়ে গেলেন। উনি যখনই সুইচ অন করলেন সাথে সাথে কম্পাসের কাঁটাটা নড়ে উঠলো। এখন কম্পাসটা কি ভাইয়া? কম্পাস একটা ম্যাগনেট। কম্পাস একটা ম্যাগনেট। যদি এইখানে অন্য কোনো ম্যাগনেট কিংবা ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব না থাকতো তাহলে কিন্তু কম্পাসের কাঁটাটা নড়তো না। ঠিক আছে? একটু কনসেপচুয়ালি ভাবি। এই কম্পাসটা এতক্ষণ পর্যন্ত যেমনি ছিল অমনি স্থির হয়ে পড়েছিল। যখনই ওয়েরেস্টেড এই সার্কিটের সুইচটা অন করলো, অর্থাৎ যখনই এই পরিবাহী তারের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হইলো, ঠিক তখনই সাথে সাথে ওয়েরেস্টেড খেয়াল করলো যে কম্পাসের কাঁটাটা নড়ে উঠছে। তার মানে কি? কম্পাস একটা ম্যাগনেট। যখনই সুইচটা অন করা হইছে, পরিবাহী তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইছে, নিশ্চয়ই তখনই সাথে সাথে সেখানে অন্য কোনো ম্যাগনেট বা ম্যাগনেটিক ফিল্ডের অস্তিত্ব তৈরি হইছে, যেই ম্যাগনেটিক ফিল্ডটা এই কম্পাসকে ইন্টারাপ্ট করছে বা কম্পাসের কাঁটাটাকে নড়তে সাহায্য করছে। তার মানে হচ্ছে তড়িৎ প্রবাহিত হলে, ইলেকট্রিসিটি ফ্লো হলে দেয়ার মাস্ট বি চৌম্বক ক্ষেত্র প্রেজেন্ট থাকতেছে। তো উনার গাট ফিলিংস যেটা বলে আসতেছিল এতদিন ধরে সেটা উনি দিন শেষে প্রমাণ করতে পারছে। বাট উনি এখানেই থামে নাই। উনি এই এক্সপেরিমেন্টটাকে বা এই যে প্রমাণটাকে উনি আরো জোরালোভাবে প্রমাণ করতে পারছে আরেকটা স্পেসিফিক বিশেষ পদ্ধতির মাধ্যমে। সেটা কি? উনি সুইচটা এবার বন্ধ করে দিছে। উনি সুইচটা এবার বন্ধ করে দিছে। হ্যাঁ, একজন বলছে চৌম্বকের কারণে কি মানুষের কারেন্ট না, মানুষের কারেন্ট চৌম্বকের কারণে অবশ্য করে না। আচ্ছা, উনি সুইচটা বন্ধ করে দিছে। যে সুইচটা বন্ধ করছে তখন উনি দেখতে পাইছে যে একটু আগে সুইচটা অন করার সময় কম্পাসের কাঁটাটা যেই দিকে ঘুরছিল, সুইচটা বন্ধ করার সাথে সাথে কম্পাসের কাঁটাটা অন্যদিকে অর্থাৎ আগের পজিশনে চলে আসছে। মনে করেন ফর এক্সাম্পল ধরেন এরকম ছিল। ধরেন জিনিসটা এরকম ছিল যে আমাদের এটা হচ্ছে কম্পাস। মনে করেন এটা হচ্ছে কম্পাস। ঠিক আছে? সো রেস্টিং পজিশনে অর্থাৎ যখন কোনো কিছু নাই, সুইচ বন্ধ। মনে করেন কম্পাসের কাঁটাটা ছিল মনে করেন এরকম। জাস্ট ফর এক্সাম্পল কম্পাসের কাঁটা ছিল কিরকম? এরকম ছিল। কম্পাসের কাঁটাটা এরকম ছিল। যখনই ওয়েরেস্টেড সুইচটাকে অন করছে সাথে সাথে কম্পাসের কাঁটাটা ধরেন এইরকম হয়ে গেছে। অর্থাৎ এইদিকে একটু করে ঘুরে গেছে। তার মানে এটার মাধ্যমে আমরা এক্সট্রা কোনো একটা, মানে কম্পাস তো চৌম্বক আছেই, কম্পাস ছাড়া এক্সট্রা কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতি টের পাই। এরপরে সে কি করছে? এরপর সে সুইচটাকে আবার বন্ধ করছে। তাহলে বন্ধ করলে কি হওয়ার কথা? যদি ইলেকট্রিসিটি ফ্লো ওই এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ডকে ক্রিয়েট করে থাকে তাহলে কি হবে? যখনই সুইচটা বন্ধ করে দিব ইলেকট্রিসিটি ফ্লো বন্ধ হয়ে যাবে। তার মানে ওই এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড আবার কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। যদি ওই এক্সট্রা ম্যাগনেটিক ফিল্ড জিরো হয়ে যায় মানে না থাকে, তখন কম্পাসের কাঁটা মাস্ট বি আগের অবস্থানে ফিরে আসবে। এবং উনি সত্যি দেখছে যে যখন উনি সুইচটা অফ করে দিছে তখন কম্পাসের কাঁটা এক্সাক্টলি আবার আগের অবস্থানে ফিরে আসছে। তাহলে এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টের প্রিভিয়াস অবস্থা। এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টের সুইচ অন অবস্থা। এটা হচ্ছে আমার এক্সপেরিমেন্টের সুইচ অন অবস্থা। আবার যখন এক্সপেরিমেন্টের সুইচটা অফ করছে, সার্কিটের সুইচটা যখন আবার অফ করছে, তখন দেখা গেছে যে এক্সাক্টলি প্রিভিয়াস কন্ডিশনে যেমনটা ছিল ঠিক তেমনটাই আবার হয়ে গেছে। অর্থাৎ কম্পাসের কাঁটাটা আবার আগের অবস্থানে ফেরত আসছে। তার মানে কি ভাই? তার মানে কি দাঁড়াইলো? একটা মিনিট। ওকে। তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যখনই আমরা সার্কিটের সুইচটাকে অন করছিলাম অর্থাৎ ইলেকট্রিসিটি ফ্লোটা শুরু হইছিল তখনই সেখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হইছিল, যেই এক্সট্রা চৌম্বক ক্ষেত্রটা কম্পাসকে ইন্টারাপ্ট করছিল। যখনই সুইচটা বন্ধ করে দিছি ইলেকট্রিসিটি ফ্লো বন্ধ হয়ে গেছে, ওই এক্সট্রা যে চৌম্বক ক্ষেত্র সেটা আবার জিরো হয়ে গেছে। তখন আবার আলটিমেটলি কি সুইচটা অফ করে দেওয়ার জিরো হয়ে গেছে, সে আবার আগের অবস্থানে চলে আসছে। একজন বলতেছে আমি নার্ভাস না। ভাই আমি নার্ভাস নাকি অন্য কিছু এটা তো ভাই আপনাকে চিন্তা করতে হবে না। আপনার দায়িত্ব ক্লাস করা, আপনার পর আপনি বুঝতেছেন কিনা সেটা বুঝে নেওয়া আমার কাছে। ঠিক আছে? ওকে, এটা ফিজিক্স ক্লাস ভাই। এটা গুরুগম্ভীর ক্লাস, ফিজিক্স ক্লাস। এখানে আমরা কঠিন সব কনসেপ্ট নিয়ে আলোচনা করব এবং এই কঠিন কনসেপ্টকে কিভাবে সহজে আপনাদেরকে বুঝাবো সেটা একটা প্রচেষ্টা এখানে থাকবে। তো এখানে অবশ্যই আমরা মানে সারাক্ষণ আমরা খেয়াল করে হাসবো না। ঠিক আছে? হাসির টাইমে আমরা অবশ্যই হাসবো। তাহলে ভাইয়া যা পড়াইলাম এটা ছিল এই পুরো চ্যাপ্টারটার বা এই যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া এই পুরো কনসেপ্টটার একটা বেসমেন্ট। অর্থাৎ এই এক্সপেরিমেন্টের মাধ্যমে ওয়েরেস্টেড একটা যুগান্তকারী আবিষ্কার করে ফেললো। সেটা কি? যে যখনই কোনো তারের মধ্য দিয়ে ইলেকট্রিসিটি ফ্লো হবে অবশ্যই সেই তারের চারপাশে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হবে। যে জিনিসটা আমি এতদিন জানতাম না। এটা ছিল। এটা সৃষ্টি শুরু থেকেই ছিল। যেটা আমরা আবিষ্কার করতে আমাদের অনেক সময় লেগে গেল। যেহেতু আমরা এটা আবিষ্কার করে ফেললাম তো এখন আমরা তড়িতের এই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে অবশ্যই আমরা অনেক কিছুকে কন্ট্রোল করতে পারবো। ঠিক আছে? তাহলে মোটামুটি এইটুকু ছিল ওয়েরেস্টেডের পরীক্ষার সামারিটা। আচ্ছা, এখন খেয়াল করেন তাহলে আমরা কি বুঝলাম? আমরা যা বুঝলাম তার আমি যদি এক লাইনে সামারি করি সেটা হলো আমাদের তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে। তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে। শেষ। এই একটা লাইনই হলো আমাদের এই পুরা চ্যাপ্টারটার সামারি। তড়িৎ প্রবাহ চৌম্বক ক্ষেত্র তৈরি করে। এখন চলেন আমরা আমাদের চ্যাপ্টারের একটু সামনের দিকে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে টপিকটার নাম কি ভাই? চৌম্বক বলরেখা। বলরেখা আপনারা সবাই জানেন। তড়িৎ বলরেখা পড়ছেন। বলরেখা কি জিনিস? তড়িৎ বলরেখা হচ্ছে একটা চার্জের তড়িৎ ক্ষেত্রে আপনি যদি অন্য কোনো চার্জকে নিয়ে আসেন তাহলে যার ক্ষেত্রে আপনি আছেন সেই চার্জটা বাইরে থেকে আনা চার্জের উপরে কোন দিকে বল প্রয়োগ করবে সেই দিকটাই হলো তড়িৎ বলরেখার দিক। একইভাবে চৌম্বক বলরেখা মানে হচ্ছে আপনি যদি একটা চুম্বক তার চারপাশে একটা ক্ষেত্র তৈরি করে। ছোটবেলায় নিশ্চয়ই সবাই দেখছেন যে এই হাতে একটা চুম্বক, এই হাতে একটা চুম্বক, ম্যাগনেট। ঠিক আছে? নিশ্চয়ই আপনি দুইটা চুম্বককে দুই হাতে অনেক দূরে রাখার পরে তারা একজন আরেকজনকে আকর্ষণ বিকর্ষণ করে না। অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ করার জন্য তাদেরকে কাছাকাছি থাকতে হয়। ভাইয়া কতটা কাছাকাছি থাকতে হয়? যতটা কাছাকাছি থাকলে একটা চুম্বক আরেকটা চুম্বকের ক্ষেত্রের মধ্যে পড়ে। এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্র। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ আপনি যদি একটা চুম্বকের ফিল্ডের বাইরে চলে যান, একটা চুম্বকের চারপাশে একটা এলাকা আছে যে ওই এলাকা জুড়ে সে অন্য আরেকটা চুম্বককে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারবে। আপনি যদি তার বাইরে চলে যান, ওই এলাকার বাইরে চলে যান, তখন সে আরেকটা চুম্বককে আকর্ষণ বিকর্ষণ করতে পারবে না। তাহলে আপনি একটা চুম্বক দ্বারা আকর্ষিত বা বিকর্ষিত হতে চাইলে অবশ্যই তার ক্ষেত্রের মধ্যে আপনাকে থাকতে হবে। এখন আপনি তার ক্ষেত্রের মধ্যে আছেন, তাহলে আপনি একটা নির্দিষ্ট চুম্বকের ক্ষেত্রের মধ্যে আছেন। এটাই আপনার সেই নির্দিষ্ট চুম্বকটা। আপনি এই চুম্বকের ক্ষেত্রের মধ্যে আছেন। তাহলে এটা আমরা ধরলাম নর্থ পোল, এটা আমরা ধরলাম সাউথ পোল। উত্তর মেরু, দক্ষিণ মেরু। খুব ভালো কথা। তাহলে ধরলাম যে তার ক্ষেত্র হচ্ছে এইটুকু। এখন তার ক্ষেত্রের মধ্যে আমি যদি আরেকটা চুম্বক নিয়ে আসি, সেই চুম্বকটাকে
সেই চুম্বকটাকে এই প্রথম চুম্বকটা কোন দিকে কিক মারবে সেটাই হলো চুম্বক বলরেখার দিক। কোন দিকে কিক মারবে সেটাই হলো চুম্বক বলরেখার দিক। কিন্তু এই চুম্বক বলরেখা বোঝার জন্য আমাদের একটু খেয়াল করতে হবে যে বলরেখাটা কোন দিক থেকে কোন দিকে যাবে। ভাই সবাই প্রশ্ন করছে কয়টা ক্লাস লাগতে পারে, প্রশ্ন করে কমেন্টে প্রশ্ন করবে কয়টা ক্লাস লাগতে পারে ভাইয়া, এইটা তো আপনার এই মুহূর্তে জানার বিষয় না, ক্লাসে ফোকাস করেন ভাই। আপনার যতটা ক্লাস লাগে 100টা ক্লাস লাগে সেটা আমি দিব, এটা আপনার এটা নিয়ে টেনশন করা লাগবে না। যাই হোক, একটা দণ্ড চুম্বক নর্থ পোল থেকে সাউথ পোলের মধ্যে চুম্বক বলরেখাগুলো প্রবেশ করবে, ঠিক আছে? চুম্বক বলরেখাগুলো নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে প্রবেশ করবে। কেউ যদি এরকম আঁকেন, কেউ যদি এরকম পরীক্ষাতে আঁকেন যে ফর এক্সাম্পল এরকম আঁকলেন যে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে চুম্বক বলরেখা প্রবেশ করছে, তাহলে কিন্তু অ্যাবসলিউটলি জিরো, তাহলে কিন্তু ডাবল জিরো, ঠিক আছে? অর্থাৎ চুম্বক বলরেখা আপনার ইচ্ছা মতো চলবে না, চুম্বক বলরেখা আপনার ইচ্ছা মতো চলবে না। চুম্বক বলরেখা কোন পোল থেকে বের হয়ে কোন পোলের দিকে যাবে এটা সৃষ্টিকর্তা আগে থেকে তৈরি করে দিয়েছেন। তো চুম্বক বলরেখা সবসময় চুম্বকের বাহিরে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে। আপনারা খেয়াল করতেছেন, দেখেন এই যে দেখেন নর্থ পোল থেকে এই যে একটা বের হইছে, এই যে দুইটা বের হইছে, এই যে তিনটা বের হইছে, এই যে চারটা বের হইছে, আরো বের হইছে, ঠিক আছে? সবগুলো দেখানো সম্ভব না, এই যে বের হইছে, তাহলে নর্থ পোল থেকে বের হয়, বের হয়ে সাউথ পোলের দিকে যায়, উপর দিয়েও যায়, নিচ দিয়েও যায়। তাহলে চুম্বক বলরেখা কিছু স্পেসিফিক জিনিস মেনে চলে। চুম্বক বলরেখা কিছু স্পেসিফিক জিনিস মেনে চলে। কি কি মেনে চলে আমরা একটু লিখবো। চুম্বক বলরেখার কিছু জিনিস মানে কিছু প্রপার্টি আমরা একটু লিখবো। আসেন, চুম্বক বলরেখা এক নম্বরে যেটা মেনে চলে সেটা হচ্ছে সে উত্তর মেরু থেকে মানে চুম্বকের বাহিরে, চুম্বকের বাহিরে, চুম্বকের বাহিরে সে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। চুম্বকের বাহিরে সে নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে যায়। কিন্তু চুম্বকের ভেতরে কি হয় একটু খেয়াল করেন, চুম্বকের ভেতরে কি হয় দেখেন, চুম্বকের ভেতরে ভেতরে দেখেন এই যে নর্থ থেকে বের হইছে, এই যে সাউথে গেছে, গিয়ে ভেতরে সে সাউথ থেকে নর্থের দিকে যায়, ভেতরে সে সাউথ থেকে নর্থের দিকে যায়। তাহলে আমরা 2 নম্বর যে কনসেপ্টটা চুম্বক বলরেখা নিয়ে লিখবো সেটা হচ্ছে চুম্বক বলরেখা বাহিরে নর্থ থেকে সাউথ পোলের দিকে যায়, আর চুম্বকের ভেতরে চুম্বক বলরেখা চুম্বকের ভেতরে সাউথ থেকে নর্থ পোলের দিকে যায়। তাহলে এই জিনিসটা আপনারা এমসিকিউতে মাস পাবেন, এই জিনিসটা আপনারা এমসিকিউতে মাস পাবেন। এইগুলো দুইটা। 3 নাম্বারটা খেয়াল করেন, 3 নাম্বারটা খেয়াল করেন, এই যে ভাইয়া হলুদ কালি দিয়ে যে একটা লাইন আঁকলাম, এই যে নর্থ থেকে বের হয়ে সাউথে গেছে, আবার সাউথ থেকে নর্থে আসছে চুম্বকের ভেতর দিয়ে, তার মানে চুম্বক বলরেখা একটা ক্লোজড লুপ তৈরি করে, একটা আবদ্ধ লুপ তৈরি করে। চুম্বক বলরেখা একটা কি তৈরি করে ভাই? চুম্বক বলরেখা একটা আবদ্ধ লুপ তৈরি করে, একটা ক্লোজ লুপ বা আবদ্ধ লুপ তৈরি করে। 4 নাম্বার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, 4 নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে চুম্বক বলরেখার একটা রেখাও কখনো অন্য কোনো রেখাকে ইন্টারসেক্ট করে না, নেভার ইন্টারসেক্ট ইচ আদার। চুম্বক বলরেখার কোন রেখাই আরেকটা রেখাকে ইন্টারসেক্ট করে না। দেখেন এখানে অনেকগুলো রেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কোনটাই কিন্তু কোনটার সাথে ক্রস করে নাই, কোনটাই কোনটার সাথে ক্রস করে নাই। অর্থাৎ একটা চুম্বক বলরেখা আরেকটা চুম্বক বলরেখাকে রিপেল করে বা বিকর্ষণ করে, ইন্টারসেক্ট করে না বা আকর্ষণ করে না। আচ্ছা, আর 5 নাম্বার হলো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো এই যে চুম্বক বলরেখা, মনে করেন আমি বললাম যে এই পয়েন্টে, ফর এক্সাম্পল বললাম যে এই পয়েন্টটাতে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে। আমি একটা পয়েন্ট নিলাম, মানে আমার এই চুম্বকের এইটাই তো চুম্বক ক্ষেত্র, তাই না? আচ্ছা, তাহলে আমি একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে? যেকোনো পয়েন্টে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে তার বলরেখার সাথে স্পর্শক বরাবর। কি বললাম ভাই? যেকোনো পয়েন্টে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে তার বলরেখার সাথে স্পর্শক বরাবর। কোনটা দিয়ে আঁকলে ভালো হবে? এটা দিয়ে। ওকে, তার বলরেখার সাথে স্পর্শক বরাবর। তাহলে এইটা হবে এই পয়েন্টের জন্য চুম্বক ক্ষেত্রের দিক, মানে চুম্বকের মানের দিক। আমি যদি বলি এরকম একটা পয়েন্ট, মনে করেন যে এইখানে আছে পয়েন্টটা, এই পয়েন্ট, তাহলে এই পয়েন্টের জন্য চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে? এই পয়েন্টের জন্য চুম্বক ক্ষেত্রের দিক হবে এই দিকে, স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, স্পর্শক বরাবর, ঠিক আছে? তাহলে আমাদের 5 নাম্বার পয়েন্টটা হচ্ছে যে বলরেখার যেকোনো পয়েন্টে, বলরেখার যেকোনো পয়েন্টে, বলরেখার যেকোনো পয়েন্টে, যেকোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্রকে আমরা প্রকাশ করি কি দিয়ে ভাই? ম্যাগনেটিক ফিল্ডকে আমরা প্রকাশ করি বি দিয়ে, বি দিয়ে প্রকাশ করি, বি ভেক্টর দিয়ে প্রকাশ করি। চৌম্বক ক্ষেত্রে একটা ভেক্টর আছে, এটা একটা ডিরেকশন আছে। সো যেকোনো পয়েন্টে, যেকোনো পয়েন্টে, যেকোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ওই পয়েন্টের স্পর্শক বরাবর, ওই পয়েন্টের স্পর্শক বরাবর। তাহলে এই জিনিসগুলো হলো আমাদের চৌম্বক বলরেখার প্রপার্টি। এই জিনিসগুলো হলো আমাদের চৌম্বক বলরেখার প্রপার্টি, ঠিক আছে? আচ্ছা, তাহলে চৌম্বক বলরেখা শেষ হলো। এবার খেয়াল করেন আরো কিছু জিনিসপত্র আসতেছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে বুঝবো এখানে বি দিয়ে কেন, এটা কোনো অ্যানসার নাই ভাই, এটা এভাবেই হইছে। এটা যারা আবিষ্কার করছে তারা এটাকে এভাবেই করছে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল তাহলে? বা আমরা কি বললাম যে একটা তারের মধ্য দিয়ে যদি একটা তারের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহী তার বা তড়িৎ পরিবহন হচ্ছে এই তারের চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে। সেই যে তৈরি হওয়া জিনিসটা একটা রুল মেনে চলে, মানে কোন দিকে কারেন্ট ফ্লো হইলে কোন দিকে চৌম্বক ক্ষেত্র তৈরি হবে। ফর এক্সাম্পল আমাদের কারেন্টটা উপরের দিকে যাচ্ছে, মনে করেন আমাদের কাছে একটা তার আছে, তারটা কোন তার নিয়ে আশেপাশে না, এটা কি দেখানো যেতে পারে? আচ্ছা, হোয়াটএভার, সমস্যা নেই। মনে করেন চোখ বন্ধ করে সবাই কল্পনা করেন যে আমার সামনে এই যে একটা তার আছে, এই যে দেখেন এই যে একটা তার, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন, আমি জানি বাট আমি দেখতে পাচ্ছি, মনে চোখ দিয়ে দেখেন এই যে একটা তার আছে, ধরেন এই তারের উপরের দিকে, ধরেন এই তারের উপরের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে? তাইলে আমাদের চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? ধরেন এই তারের নিচের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাইলে আমাদের চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? এই জিনিসটা আমরা শিখবো একটা নির্দিষ্ট রুল ব্যবহার করে। এটাকে বলা হয় ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল। আচ্ছা, তো ভাইয়া ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল এই জিনিসটাকে পরবর্তীতে সংক্ষেপে ফ্লেমিংস এফ আর এইচ আর দিয়ে লিখবো। যখনই ভাইয়া লিখবো এফ আর এইচ আর,
তখনই আপনারা বুঝে ফেলবেন যে এটা মানে ভাইয়া ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল বুঝাচ্ছে। এটা কোনো নির্দিষ্ট মানে মানে এটা কোনো কনভেনশনাল অ্যাব্রিভিয়েশন না। হ্যাঁ, এটা সংক্ষিপ্ত রূপ না। এটা আমি আমার সুবিধার জন্য বানিয়ে নিলাম। আমি প্রত্যেকবার ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম এত বড় কথা লিখব না। সব বুঝার জন্য আমরা সংক্ষেপে রাইট হ্যান্ড রুল বা রাইট হ্যান্ড বা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল RH বা FRH আমরা ইউজ করতে পারি। ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন সবাই। অবশ্যই ভাই ইউজ করে বলে দিব। মুখে তো অবশ্যই বলে দিব, লেখার জন্য বললাম। তাহলে ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা কি জিনিস চলেন আমরা একটু বুঝি। ফ্লেমিং এর ডান হস্ত নিয়মটা কি জিনিস চলেন আমরা একটু বুঝি। মনে করেন আমাদের কাছে একটা পরিবাহী আছে। ধরলাম এই পরিবাহীটা হচ্ছে এইরকম। ধরলাম এই পরিবাহীটা হচ্ছে এইরকম। ধরলাম এই পরিবাহীটা হচ্ছে কি কালার দেওয়া যায়? এই কালার দিই। আচ্ছা। মনে করেন আমাদের এই পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে? আমরা ধরে নিলাম এই পরিবাহীর মধ্য দিয়ে এই দিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে। আমরা ধরে নিলাম এই পরিবাহীর মধ্য দিয়ে এই দিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে। তাহলে এই দিক বরাবর কি হচ্ছে ভাই? এই দিক বরাবর কি হচ্ছে? এই দিক বরাবর কারেন্ট ফ্লো হচ্ছে। ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম বলতেছে আপনার পরিবাহীর যেই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে আপনি ওই দিকে ডান হাতের, এই যে সবাই নিজে ডান হাত উঠান। সবাই নিজে ডান হাত উঠান। লেখাগুলো সুন্দর করে লেখেন ভাই। এটা হাতের লেখার ক্লাস না। এটা ফিজিক্স ক্লাস। আপনি ভুল করে ভুল ক্লাসে এসে পড়ছেন। আচ্ছা দেখেন, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কি বলতেছে? পরিবাহীর যেই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে সেই দিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা বসাবেন। থাম্বস আপ যেটাকে আমরা বলি বৃদ্ধাঙ্গুল। তাহলে এই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, আমি এই দিকে বৃদ্ধাঙ্গুলটাকে বসালাম। এই দিকে বৃদ্ধাঙ্গুলটাকে বসালে এই দিকে উপরের দিকে বৃদ্ধাঙ্গুলটাকে বসালে বাকি 4টা আঙ্গুল দেখেন। উপরের দিকে বৃদ্ধাঙ্গুলটাকে বসালে বাকি 4টা আঙ্গুল দেখেন টার্ন করতেছে না ভাই? একটু দেখেন তো টার্ন করতেছে না? দেখেন এই যে দেখেন, এই যে আমার হাত 5টা আঙ্গুল। আমি বৃদ্ধাঙ্গুলটাকে যেদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে সেদিকে রাখলাম। বাকি 4টা আঙ্গুলকে আমি খালি রাখলাম। এবার আমি যদি 4টা আঙ্গুলকে আমি যদি মানে হচ্ছে ইয়া করে ফেলি, ফোল্ড করে ফেলি, দেখেন 4টা আঙ্গুল একটা সার্কুলার পাথে ফোল্ড। এই যে দেখেন, এখন দেখেন এই যে আমার হাত খোলা, বৃদ্ধাঙ্গুলটা উপরের দিকে, বাকি 4টা আঙ্গুল যখন আমি এভাবে করে যখন ফোল্ড করব, আমরা কিন্তু আঙ্গুলকে ওই দিকে ফোল্ড করতে পারি না। ঠিক আছে? ওই দিকে ফোল্ড করতে আমরা পারি না। আমরা একটা দিকে ফোল্ড করতে পারি। সো আমি যখন ফোল্ড করব, এই যে খেয়াল করেন একটা সার্কুলার পাথ তৈরি হচ্ছে। সার্কুলার পাথ। ঠিক আছে? আচ্ছা। এখন আপনি এইটার জন্য রাখেন। তাহলে আমরা কি করব? এই যে আমার আঙ্গুলটাকে উপরের দিকে রাখবো। আঙ্গুলটাকে নিচের দিকে নামানো যাবে না। যেহেতু উপরের দিকে যাচ্ছে আমি উপরের দিকে রাখবো। উপরের দিকে রাখার পরে আমি যখন 4টা আঙ্গুলকে যখন সার্কুলারলি ফোল্ড করব, যখন আঙ্গুল বন্ধ করার চেষ্টা করব, খেয়াল করেন আমার আঙ্গুলটা এই যে বোর্ড আছে, ডিজিটাল বোর্ড, এই বোর্ডের এইদিকে কি করবে? এইদিকে ঢুকবে। এই যে আমি আঙ্গুলটাকে রাখলাম, এই যে 4টা আঙ্গুল খোলা, এটাকে আমি ফোল্ড করার চেষ্টা করতেছি কিন্তু বোর্ডের কারণে পারতেছি না। বোর্ডে আটকে যাচ্ছে। তাহলে এইদিকে আঙ্গুলগুলো ঢুকতেছে। তাহলে আমি লিখতে পারি এই পাশটাতে, পরিবাহী তারের এই পাশটা, ডান পাশটাতে আঙ্গুলগুলো ঢুকতেছে। তাহলে আমি লিখতে পারি এই পাশটাতে ইনওয়ার্ড বা ভেতরের দিকে। তো বাংলা লিখতে বলতেছেন আমাকে, ঠিক আছে? এই পাশটাতে ভেতরের দিকে। ঠিক আছে? আচ্ছা বুঝলাম। এবার দেখেন, এবার ফর এক্সাম্পল মনে করেন যে বোর্ড ভেদ করে, বোর্ডের মধ্যে ফুটা করে, ছিদ্র করে আমি আঙ্গুলগুলো ঢুকালাম। তাহলে আঙ্গুল ঢুকানোর পরে আমার আঙ্গুলগুলোকে সার্কুলারলি ঘুরাইয়ে আনতে হবে। ঠিক আছে? তাহলে আমি যখন এই বরাবর বৃদ্ধাঙ্গুলটাকে দেখে এইদিকে বোর্ডে ফুটা করে আঙ্গুল ঢুকালাম, এই 4টা আঙ্গুল এইদিকে যখন বের করে আনতেছি, তখন এই পাশ থেকে দেখেন আঙ্গুল বের হয়ে আসতেছে। তাহলে এই পাশে